আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব কোভিড-19 চলাকালীন সময়ে যুক্তরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন প্রিয় বিশিষ্ট অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, যিনি লেখক এবং গবেষক, পিএইচডি ক্যান্ডিডেট, ব্যাঙ্গর ইউনিভার্সিটি যুক্তরাজ্যের আমাদের সকলের প্রিয় খালিদ ইয়াহিয়া ভাই। খালিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খালিদ ভাই, আমরা যদি আপনার কাছে জানতে চাই যে আসলে এই যে করোনাকালীন পরিস্থিতিতে আপনারা যারা দেশের বাহিরে আছেন, আপনাদেরকে আসলে দেশের মানুষ অনেক বেশি চিন্তা করছেন যে আসলে আপনারা সুস্থ আছেন কিনা, কেমন আছেন? এই এরকম একটা মানে অবস্থায় আসলেই আপনারা কেমন আছেন এবং কিভাবে সময় কাটাচ্ছেন এই সময়গুলোতে? জি, প্রিয় কামরুল হাসান ভাই, আপনাকে ধন্যবাদ। প্রথমেই আমি অনলাইন ভিত্তিক জনপ্রিয় অনুষ্ঠান লাইভ ভোকাল এর যে সিরিজ অফ লেকচার্স এপিসোড, আজকের এই এপিসোডে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সঞ্চালক কামরুল হাসান ভাইকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, এবং একই সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে এই পর্যায়ে যারা পৃথিবীর যে প্রান্ত থেকেই আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আপনাদেরকেও স্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর একটা বিষয় আপনি উত্থাপন করেছেন যে আমরা যারা দেশের বাহিরে থাকি, যে কোনো বিপদকালীন সময়ে দেশের মানুষজন, আপামর মানুষজন, ইভেন যারা পরিবারের সদস্যও না, তারাও কিন্তু দেশের বাহিরের মানুষের জন্য চিন্তা করেন, দোয়া করেন, টেনশন করেন। এবং এটা কিন্তু মানুষ হিসেবে একটা ন্যাচারাল বৈশিষ্ট্য আমাদের, এটা খুবই। এবং ধর্মীয় দিক থেকে যদি আমরা দেখি, যাদের প্রতিটা ধর্মই, বিশেষ করে আমরা যে ইসলাম ধর্ম পালন করি, এই ধর্মের ভিত্তিতে এটাকে খুব এনকারেজ করা হয়েছে। আমি যদি পার্টিকুলারলি যুক্তরাজ্যের বিষয়ে বলি, যে আমরা যারা বিশেষ করে বাংলাদেশি ভাইরা এখানে আছেন, কয়েকটা ক্যাটাগরির ভাইরা এখানে আছেন। বিশেষ করে যারা ইমিগ্রেন্ট, যারা দেশ থেকে এসেছেন এই দেশে, তাদেরও কয়েকটা ক্যাটাগরি আছে। বিশেষ করে যারা স্টুডেন্ট, আমিও যেহেতু এখনো ছাত্র, স্টুডেন্ট হিসেবে যারা আগে এসছেন, তাদের পড়ালেখা এক ধরনের বাসায় থেকেই কন্টিনিউ করা হচ্ছে, এবং অ্যাসাইনমেন্ট, পরীক্ষা এগুলো অনলাইনে হচ্ছে। আমি নিজেও গত সপ্তাহে একটা অনলাইনে 4 ঘন্টা পরীক্ষা দিয়েছি, এবং এটা টার্নিটিং সফটওয়্যারে জমা দিয়েছি। এটা সুন্দর একটা আইডিয়া। কিন্তু একটা বিষয়, যে ছাত্র ভাইরা গত সেপ্টেম্বরে অথবা যারা গত জানুয়ারি সেশনে এসছেন, তারা কিছুটা আহ, বিপদের মধ্যে আছেন। আমার সাথে কয়েকজনের কথা হয়েছে, বিশেষ করে যেই ভাইদের টিউশন ফিস কিছুটা বাকি আছে, তারা কিছুটা ডিফিকাল্টিজ এর ভিতরে আছেন। এটা একটা শ্রেণী। আরেকটা শ্রেণী যারা স্টুডেন্ট হিসেবে এখানে কন্টিনিউ করতেন, এবং যারা এখানে ছোটখাটো যেসব ইনকাম, আপনারা জানেন যে বিদেশে আসলে আমাদের নিজেদেরই ইনকাম করতে হয়, সেখান থেকে টিউশন ফিস পে করতে হয়, আমাদের অ্যাকোমোডেশন এক্সপেন্ডিচার এগুলো মেনটেন করতে হয়। যেহেতু সবকিছু এখন বন্ধ, সেই দিক থেকে ফাইন্যান্সিয়ালি একটা ডিফিকাল্টিজ এর ভিতরে অনেক ভাইরা এখানে আছেন। আর আরেকটা শ্রেণী যেটা খুবই সিগনিফিকেন্ট, আমি শেষ করব এই প্রসঙ্গে। আমাদের এখানে অনেক ভাই আছেন, একটা বড় সংখ্যক, যারা হচ্ছেন মানে যাদের কাগজপত্রের কিছুটা ঘাটতি আছে, যাদেরকে আমরা অবৈধ অভিবাসী হিসেবে যাদেরকে আইনগতভাবে সংজ্ঞায়িত করা হয়, ওই শ্রেণীর একটা বড় সংখ্যক বাংলাদেশি ভাই বোনেরা এই দেশে আছেন। এই সময়ে ওই ভাইরা বেশ কষ্টে আছেন, কারণ তারা ইনফর্মও করতে পারছেন না যে তারা এই দেশে আছেন। এই সমস্যাটাও তারা বলতে পারছেন না। তো এরকম একটা ডিলেমার ভিতরে কিছু ভাইরা আছেন। ওভারঅল বাংলাদেশি ভাই বোনেরা মোটামুটি এই কয়েকটা ক্যাটাগরির ভিতরে এখানে দিনাতিপাত করছেন। জি। ধন্যবাদ। আমরা দোয়া করছি যারা এই সংকটে আছেন তারা যেন খুব দ্রুত সংকট সমাধান হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। সেই দোয়া এবং প্রত্যাশা থাকলো। খালিদ ভাই, আমরা একটু মূল অংশে যদি চলে যাই, যে আমাদের ভিউয়ারদের জন্য যদি আপনি একটু বলেন যে ইউকের হেলথ সিস্টেমটা আসলে কিরকম? এই ব্যাপারটা যদি একটু আপনার আমাদেরকে শেয়ার করতেন। জি, যেহেতু আজকে আমাদের আলোচনার মূল বিষয় যে কোভিড-19 বা করোনা ভাইরাস, এই সময়ে এই স্বাস্থ্য সেবা কিভাবে দেয়া হচ্ছে, এই বিষয়ে যাওয়ার আগে, মূল প্রসঙ্গে যাওয়ার আগে,
যদি টোটাল ইংল্যান্ডের বা ইউকের স্বাস্থ্য ব্যবস্থা সম্বন্ধে একটু আলোকপাত করা যায়, তাহলে যারা আজকের এই বিষয়টা শুনবেন বা শুনতে আগ্রহী তাদের কাছে বিষয়টা সহজ বোধ হবে। প্রথম বিষয় হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে যুক্তরাজ্য যেটা আমরা বলি, এটা মূলত 4টা ইন্ডিপেন্ডেন্ট রিজিয়ন বা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্রের একটা সংমিশ্রণ। প্রথমটা হচ্ছে ইংল্যান্ড, পরেরটা হচ্ছে স্কটল্যান্ড, তারপরে হচ্ছে ওয়েলস, আর চতুর্থটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড। এই 4টা দেশের সংমিশ্রণকে বলা হয় যুক্তরাজ্য। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো তখন 1948 সালে এই 4টা দেশের আলাদা আলাদা স্বাস্থ্য ব্যবস্থা ছিল, এবং এই প্রত্যেকটা দেশের আলাদা আলাদা স্বাস্থ্য ব্যবস্থাকে বলা হয় NHS, ন্যাশনাল হেলথ সার্ভিস। সেইটাকে অ্যাকোমোডেশন করে 1948 সালে 4টা দেশের হেলথ সার্ভিসকে একসাথে একটা আমব্রেলার আন্ডারে NHS বলা হয়। এবং এটা যখন তৈরি করা হয় তখন এর 3টা উদ্দেশ্য ছিল। 3টা উদ্দেশ্যের প্রথমটা হচ্ছে যে এইটা কম্প্রিহেন্সিভ হবে, দ্বিতীয়টা হচ্ছে এটা ইউনিভার্সাল হবে, আর তৃতীয়টা হচ্ছে এটা ফুললি ফ্রি হবে। যখন এটা কোনো পেশেন্টকে অথবা এই সেবা যে গ্রহণ করবে তাকে এটা ফ্রি দেয়া হবে। এই 3টা মূল নীতির ভিত্তিতে এই NHS-টা 1948 সাল থেকে তৈরি হয়। এবং আমি এই বিষয়টা একটু সংক্ষিপ্ত আকারে দর্শকদের সামনে বলার চেষ্টা করব, যাতে টোটাল একটা পিকচার পাওয়া যায়। আপনারা জানবেন যে ইংল্যান্ডের সর্ববৃহৎ সরকারি চাকরির খাত হচ্ছে এই NHS, এবং এই NHS এর আন্ডারে প্রায় 12,057টা বৃহত্তম বা মাঝারি হসপিটাল এই NHS এর আন্ডারে আছে, এবং টোটাল এখানে প্রায় 1.3 মিলিয়ন স্টাফ এর আন্ডারে চাকরি করেন, এবং প্রায় 8.5 মিলিয়ন জিপি এর আন্ডারে কাজ করে, এবং 8.5 মিলিয়ন পিপুল এর আন্ডারে জিপিতে আসে। জিপি বিষয়টা কি আমি একটু পরে আসছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানবেন যে আমাদের দেশে যেমন রাজনৈতিক ইশতেহার প্রতিটা নির্বাচনের আগে ঘোষণা করা হয়, ঠিক একইভাবে ইংল্যান্ডেও পলিটিক্যাল ম্যানিফেস্টো ঘোষণা করা হয় প্রত্যেকটা ইলেকশনের আগে। এবং ইলেকশনের আগে NHS একটা গুরুত্বপূর্ণ সেক্টর থাকে, যে পরবর্তী রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসতে চায় তারা তাদের নির্বাচনের ম্যানিফেস্টোতে এই NHS কে কতটা গুরুত্ব দিচ্ছে এটা একটা সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট করে নির্বাচনের ভূমিকাতে। এখানকার স্বাস্থ্য ব্যবস্থাটা হচ্ছে সেটা বাংলাদেশ থেকে কিছুটা ভিন্ন। এখানে সিস্টেমটা হচ্ছে সকাল 8টা থেকে 9টার ভিতরে এখানকার যে এলাকা আছে প্রত্যেকটা এলাকাতেই ওটাকে বলা হয় জিপি, জেনারেল প্র্যাকটিশনার, ওইখানে ফোন করতে হয়। ওইখানে কোনো বিশেষজ্ঞ ডাক্তার থাকে না, মূলত আমাদের দেশের তুলনায় MBBS নর্মাল একজন কয়েকজন ডাক্তার থাকে। 8টা থেকে 9টার সময় ফোন করে আপনার যে সমস্যা সেটা ওখানে বলতে হয়। বলার পরে যে রেসপেক্টিভ ডক্টর থাকে ওই ডক্টর আপনার যে সমস্যা ওইটা এর সাথে সাথে এখানকার অনলাইন রেকর্ডে একজন পেশেন্টের সকল মেডিকেল রিপোর্ট, প্রিভিয়াস রিপোর্ট ওইখানে সংযুক্ত থাকে। তো আপনার যে বর্তমান কন্ডিশন এবং আগের যে অবস্থা এইটা মোটামুটি একটা অ্যানালাইসিস করার পরে যখন আপনি ডক্টরের সামনে যান তখন উনি আপনার বর্তমান অবস্থা দেখে উনি একটা প্রেসক্রিপশন দেন। যদি এমন কোনো অবস্থা থাকে যে আপনার খুব স্পেশালাইজড কোনো ট্রিটমেন্ট লাগবে, সেই ক্ষেত্রে ওই জিপি থেকে নিকটবর্তী অথবা দূরবর্তী হসপিটালে রেফার করা হয়, এবং এটা পুরাটাই তাদের মাধ্যমে করা হয়। এটা মূলত হচ্ছে এখানকার দৈনন্দিন স্বাস্থ্য সেবার ব্যবস্থা। ঠিক একইভাবে এখানে 2টা বিষয় আলাদা, সেটা হচ্ছে চক্ষু এবং দাঁত। এই 2টা আলাদা NHS এর আন্ডারে এটাকে পরিচালিত হয়। এবং এই জিপি, জেনারেল প্র্যাকটিশনার, এখানে প্রতিদিন প্রায় 50,000 মানুষ জরুরি সেবা নেয়ার জন্য এখানে আসে, এবং 8 থেকে 9 লক্ষ মানুষ যারা অ্যাক্সিডেন্ট করা অবস্থায় বিভিন্ন অবস্থায় এখানে সাহায্য নেয়ার জন্য আসে। এই জন্য NHS-টা যুক্তরাজ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, এবং এখানকার সকল মানুষ আইদার লিগ্যাল অর ইললিগাল, আইদার ডকুমেন্টেড অর আনডকুমেন্টেড, সকলেই এই NHS সার্ভিসটা এখানে পেয়ে থাকে। তবে এখানে একটু পার্থক্য থাকে যে যুক্তরাজ্যে যারা থাকে মানে হচ্ছে ইংল্যান্ডে, তাদেরকে এইখানে ওষুধ নেয়ার জন্য আলাদা পে করতে হয়। কিন্তু ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড, আমি এর পূর্বে ওয়েলসে ছিলাম, তখন আমাকে ওষুধ নেওয়ার জন্য কোনো ফিস পে করতে হতো না। কিন্তু ইংল্যান্ডে যারা থাকেন এখানে 12টা ক্যাটাগরি আছে, তাদেরকে পে করতে হয় না, কিন্তু 12টা ক্যাটাগরির বাহিরের মানুষজনকে এখানে ওষুধ নেওয়ার জন্য ফিস পে করতে হয়।
আর একটা সংক্ষিপ্ত কথা হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে আমরা আসি এখানে পড়ালেখা করার জন্য বা অন্য যে কোনো ক্যাটাগরিতে, আমরা একটা হেলথ চার্জ ফিস বা ইন্স্যুরেন্স ফিস পে করে আসি, তার আন্ডারে আমাদেরকে এখানে এই সার্ভিসটা দেয়া হয়। এবং প্রতিবার যখন আমরা ভিসা এক্সটেনশন করি তখন এই জিপি থেকে সার্ভিস নেওয়ার জন্য, এনএইচএস থেকে সার্ভিস নেওয়ার জন্য একটা ফিস পে করতে হয়। আর সর্বশেষ কথা হচ্ছে, ইংল্যান্ডের যে স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য সেবা, এটা আমেরিকা থেকে কিছুটা ভিন্ন। কারণ আমেরিকাতে ইন্স্যুরেন্স পে করতে হয়, ইন্স্যুরেন্স পে করার মাধ্যমে এই সার্ভিসটা পাওয়া যায়। সেই তুলনায় ইংল্যান্ডে এটা বলা যায় সম্পূর্ণ ফ্রি। এবং কিছুদিন আগে বর্তমান যে ক্ষমতাসীন দল, এরা বলেছিল, কনজারভেটিভ পার্টি, এরা বলেছিল যে এনএইচএস কে এরা আমেরিকার আদলে ইন্স্যুরেন্স, ন্যাশনাল ইন্স্যুরেন্সের আন্ডারে এটা ওরা দিয়ে দিবে। কিন্তু এখনো পর্যন্ত বর্তমান অবস্থা হচ্ছে না, এটা যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে। ধন্যবাদ। অত্যন্ত চমৎকার করে, খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। আমরা এরপরে যদি একটু জানতে চাই যে কোভিড-19 আক্রমণের শুরুর দিকে ইউকের জনগণ এবং সরকারের প্রতিক্রিয়াটা কেমন ছিল, বা তারা বিষয়টাকে কেমন ভাবে গ্রহণ করেছে? 31 তারিখে সর্বপ্রথম ইংল্যান্ডে দুইজন ব্যক্তি যারা একই ফ্যামিলির সদস্য, তাদের ভিতরে এই সংক্রমণ দেখা যায়। এবং তখন মানুষের মাঝে একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল যে হয়তো ইংল্যান্ডের যে স্বাস্থ্য ব্যবস্থা বা যে কঠিন একটা প্রোটেকশন সিস্টেম, এইখানে হয়তো এই সংক্রমণ তেমন আকারে সংক্রামিত নাও হতে পারে, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে মোটামুটি দ্রুততার সাথে এটা সমাজে ব্যাপক আকারে না হলেও মোটামুটি আকারে এটা ছড়িয়ে পড়তে লাগলো। এবং তখনও পর্যন্ত আমাদের গভর্নমেন্ট, এখানকার যে গভর্নমেন্ট, তারা কোনো শক্তিশালী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এবং আপনারা জানবেন যে এক পর্যায়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, তারা ফেব্রুয়ারি মাসে একটা খুব স্ট্রং স্টেটমেন্ট দেয় এবং মার্চ মাসেও একটা স্টেটমেন্ট দেয়। এবং সেই স্টেটমেন্টে তারা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে। আমি দর্শকদের স্বার্থে এই বিষয়টা একটু বলতে চাই। এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় বলা ছিল। প্রথমেই বলা হচ্ছে যে allowing uncontrolled spread should not be a choice of any government। এবং any government বলতে এইটা অনেকগুলো দেশকে মিন করা হয়েছে, বিশেষ করে এই স্টেটমেন্টকে ইউকে কে ইন্টেনশন করে বলা হয়েছিল, কারণ তখনও পর্যন্ত ইউকে কোনো প্রোটেক্টিভ মেজার গ্রহণ করেনি। It will harm not only the citizen of that country but affect other countries as well। এবং বলা হচ্ছিল যে প্রত্যেকটা দেশ যেন তাদের নিজেদের সিটিজেনদের রক্ষা করার স্বার্থে এবং ঠিক একইভাবে পার্শ্ববর্তী অথবা বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদেরকেও যেন রক্ষা করার ক্ষেত্রে প্রোটেকশন গ্রহণ করে। পরবর্তীতে বলা হয়েছিল খুব সুন্দর কয়েকটা কথা যে কিভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি। উই মাস্ট স্টপ, প্রথমটা। দ্বিতীয় হচ্ছে কন্টেইন, তৃতীয় হচ্ছে কন্ট্রোল, ফোর্থ হচ্ছে ডিলে, এন্ড ফিফথ হচ্ছে রিডিউস। এই পাঁচটা প্রোটেকশন নেওয়ার কথা বলা হয়েছিল। কিভাবে? দ্য ইম্প্যাক্ট অফ দিস ভাইরাস এট এভরি অপরচুনিটি, বন্ধ করতে হবে, কন্ট্রোল করতে হবে, ডিলে করতে হবে, এবং এর যে সংক্রমণ ব্যাধি এটাকে রিডিউস করতে হবে। এবং এটা কি কারণে করা হবে সেটাও এই স্টেটমেন্টে বলা হয়েছিল যে এভরি পারসন হ্যাজ দ্য ক্যাপাসিটি টু কন্ট্রিবিউট টু প্রোটেক্ট দেমসেলস, টু প্রোটেক্ট আদার্স, whether in the home, the community, the healthcare system, the workplace or the transport system। এই প্রত্যেকটা মাধ্যমে কিন্তু এই সংক্রমণ ব্যাধিটা আমরা পরবর্তীতে লক্ষ্য করেছি যে একজন মানুষ থেকে একাধিক শতাধিক মানুষের ভিতরে এটা সংক্রমিত হয়েছে। এবং পরবর্তীতে আরো একটা কথা, যারা কান্ট্রি লিডার্স বা ওয়ার্ল্ড লিডার্স, তাদেরকে ইন্টেনশন করে বলা হয়েছে যে লিডার্স এট অল লেভেলস ইন অল ওয়ার্কস অফ লাইফ মাস্ট স্টেপ ফরওয়ার্ড টু ব্রিং অ্যাবাউট দিস কমিটমেন্ট অ্যাক্রস সোসাইটি। এই যখন স্টেটমেন্টটা দেয়া হলো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চের শুরুতে, তখন ইউকে সরকারের টনক নড়ে উঠলো। এবং বর্তমান যে প্রধানমন্ত্রী ইউকের, বরিস জনসন, উনি 22 মার্চ সন্ধ্যাবেলা একটা স্টেটমেন্ট দেন, একটা বক্তব্য দেন। এবং এই বক্তব্যতে উনি ক্লিয়ারলি সবকিছু বলেন। খুব সংক্ষিপ্ত বক্তব্য ছিল, 10 মিনিটের, এবং পুরা জাতি ওনার এই বক্তব্য শোনার জন্য অপেক্ষায় ছিল। এই বক্তব্যটা দেওয়ার পরেই 23 মার্চ সকাল থেকে মোটামুটি যুক্তরাজ্যের সবগুলো ক্ষেত্রে এক ধরনের লকডাউনের অবস্থার সিচুয়েশন হয়, এবং তখন থেকে এটা বর্তমানে চলমান আছে। এখানে কয়েকটা বিষয় আমি একটু বলতে চাই যে আমাদের বাংলাদেশের থেকে এখানে কয়েকটা বিষয়ের একটা পার্থক্য লক্ষ্য করা গিয়েছে। এখানে যেটা আমরা দেখেছি
যে হেড অফ দ্য স্টেট উনি মাত্র একটা স্টেটমেন্ট দিয়েছেন, যেটা সোশ্যাল মিডিয়াতে অথবা ন্যাশনাল টেলিভিশনে প্রচার করা হয়েছে, এবং ওনার ওই বক্তব্যের পরেই কিন্তু সকল ধরনের মানুষ ঘরে বন্দী হয়ে গিয়েছে, বন্দী বলতে ঘরে অবস্থান করেছে, এবং সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু ওই একটা বক্তব্যের পরেই কিন্তু ঘোষিত ভাবে অফিসিয়ালি আনঅফিসিয়ালি বন্ধ হয়ে গিয়েছে। এইটা আমরা আমাদের দেশে এটার বিপরীত অবস্থা লক্ষ্য করেছি, এবং আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন, জাতীয় নেতৃবৃন্দ, ওনাদের ভিতরেও কিন্তু ইনডিসিশনের একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, এবং সমন্বয়ের অভাব বিভিন্ন ক্ষেত্রে এইটা আমরা লক্ষ্য করেছি। যেহেতু এরকম ন্যাশনাল ক্রাইসিসে আমরা পরবর্তীতে আশা করব যে সমন্বয় করে যেন এই বিষয়গুলা অ্যাড্রেস করা হয়, তাহলে ভুক্তভোগী মানুষের সংখ্যা কম হবে এবং মানুষ বিপদ থেকে রক্ষা পেতে সুবিধা হবে। তার মানে আমরা বলতে পারি যে 22 মার্চের আগে ইউকে গভর্নমেন্ট খুব বেশি কনসাস ছিল না এই বিষয়ে। ইভেন 22 মার্চের আগে এই বিষয়টা প্রধান ওইভাবে অ্যাড্রেস করা হয়নি, এবং আরো দুঃখের সাথে বলা যায় যে আমরা জানি যে বর্তমান ইউএস প্রেসিডেন্ট উনিও এইটাকে খুব হালকাভাবে অ্যাড্রেস করেছিলেন, যার পরবর্তীতে ওনাকে তিরস্কৃত হতে হয়েছে। ঠিক একইভাবে আমাদের ইউকে গভর্নমেন্টও বিভিন্নভাবে এটাকে অতটা জরুরি মনে করেনি, যেটা আমরা জানতে পেরেছি বা দেখতে পেরেছি। ইভেন প্রধানমন্ত্রী নিজেও তো ইফেক্টেড হয়েছেন। যে পরবর্তীতে শুরুর উনি দিকে প্রধানমন্ত্রী হলো উইদাউট প্রোটেকশনে বিভিন্ন হসপিটালে যেতেন, তারপর পেশেন্টদের সাথে হ্যান্ডশেক করতেন, এই টাইপের কথাবার্তাগুলো নিউজে এসেছে। তার মানে স্পষ্টতই বিষয়টাকে যে গুরুত্ব দেওয়া হচ্ছিল না সেটি হলো প্রমাণিত হচ্ছিল। জি জি জি, আপনি ঠিক বলেছেন। যে আমরা যদি এরপরে যাই যে এখন তো একটা লকডাউন সিচুয়েশন চলছে, এইরকম একটা সিচুয়েশনে জনগণের উপরে আসলে এই কোভিড-19 কি রকম প্রভাব সৃষ্টি করেছে? জি, যখন 23 তারিখ থেকে লকডাউন শুরু হলো, তখন মানুষজন প্রাইমারিলি এটাকে পজিটিভলি নিয়েছে। তবে একটা বিষয় লক্ষ্য করা গিয়েছে যে মানুষজন বাসায় থাকার ফলে তাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বিশেষ করে খাবার সামগ্রী, এইটার জন্য তারা অস্থির হয়ে গিয়েছিল। এবং আরেকটা বিষয় যে লকডাউন যে 22 তারিখে ঘোষণা করা হলো, 22শে মার্চ, তার আগেও কিন্তু কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে লকডাউন হতে পারে, লকডাউন হবে, যেহেতু অন্যান্য কান্ট্রিতে তখন ইটালি অলরেডি, চায়নাতে অলরেডি লকডাউন শুরু হয়ে গিয়েছিল। তো তখন মানুষের ভিতরে একটা প্যানিক কাজ করেছে, এবং আপনারা মিডিয়াতে দেখেছেন যে খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বিশেষ করে টিস্যু পেপার, এগুলা আউট অফ স্টক হয়ে গিয়েছিল, কারণ মানুষজন বিশেষ করে মজুত করেছিল। তো তখন একটা প্যানিক মানুষের ভিতরে কাজ করেছে, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে কয়েক সপ্তাহের পরে ওই দ্রব্যগুলা মার্কেটে আবার এভেইলেবল হয়েছে। এবং আমরা যারা এশিয়ান কমিউনিটি বা সাউথ এশিয়ান পিপল, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আমাদের ভিতরেও কিন্তু এই প্যানিকটা কাজ করেছে। এবং অনেক সময় এই কারণে মিডিয়াতে রিপোর্টও এসছে যে আমরা খাবারগুলা, অনেক দোকানের মালিক এটাকে খুব বেশি দামে আমরা বিক্রি করেছি। এখানে একটা লক্ষণীয় বিষয় যে এখানে অন্যান্য যে শপিং মলগুলা বা সুপার শপ যেগুলো বলি, নামকরা আজদা বলতে পারি, মরিসন বলতে পারি, এখানে কিন্তু কোনো দ্রব্যের মূল্য বৃদ্ধি করা হয়নি। যদি যদি আউট অফ স্টক হয়ে থাকে যাবে, কিন্তু কোনো দ্রব্যের মূল্য বৃদ্ধি করা হয়নি। কিন্তু অপরদিকে আমাদের যারা আমরা সাউথ এশিয়ান কমিউনিটি, আমাদের এখানে মিট বিশেষ করে বা অন্যান্য দ্রব্যের দাম বৃদ্ধি করা হয়েছে। এটা বোধহয় আমাদের ঠিক হয়নি। এই এই সুযোগে আমি এটা বললাম। তো তখন মানুষের ভিতরে একটা প্যানিক কাজ করেছে, পরবর্তীতে মানুষজন বাসায় অবস্থান করেছে, এবং সরকারের ওই নিয়ম নীতিকে ওরা রক্ষা করেছে, এবং পুলিশ নিয়মিত টহল দিয়েছে। তবে আপনারা জানেন যে ইউকেতে যে ওয়েদার, এখানে সামারটা খুব আকর্ষণীয় একটা সময়। যখন সামার সময় আসে, যখন রৌদ্র হয়, তখন ওই সময়টা উপভোগের সময়। তো এই সময়টা হচ্ছে সামার। এই কারণে মানুষ প্রথম 2 সপ্তাহ 3 সপ্তাহ একদম বন্দি ছিল, বাসায় ছিল, রাস্তাগুলো একদম ফাঁকা ছিল, টোটাল রাস্তার এই মাথা থেকে ওই মাথা দেখা যেত, কোনো মানুষ ছিল না। পর্যায়ক্রমে মানুষজন, যখন রোদ বাড়তে থাকলো, পরিবেশটা আরো বেশি উপভোগ্য হলো, তখন কিছু সংখ্যক মানুষ বাসা থেকে বের হতে লাগলো, এবং আমরা রিপোর্টে দেখেছি মিডিয়াতে যে তারা বিচে অবস্থান করেছে। পরবর্তীতে সরকার তাদেরকে বা পুলিশ সেখান থেকে তাদেরকে উঠিয়ে দিয়েছে। এই হচ্ছে মোটামুটি অবস্থান। আর আহ, কয়েকজনকে যখন রাস্তায় মানুষকে দেখা গিয়েছে, পুলিশ তাদেরকে বিভিন্নভাবে নিরুৎসাহিত করেছে রাস্তায় থাকার জন্য, এবং বাসায় পাঠিয়ে দিয়েছে। তবে এই সময়েও সরকার থেকে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হয়েছে, যে মানুষজনের যদি নিত্য প্রয়োজনীয় এমন কোনো ব্যবস্থা থাকে,
যে তাদের এটা লাগবে, সেটা সরকার থেকে পৌঁছিয়ে দেওয়ার মতো ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। তবে মানুষজন সরকারের যে অর্ডার for the security of the people, for the security of his neighbors, for the security of the other people, তারা এই লকডাউনকে পজিটিভলি মেনে নিয়েছে। ধন্যবাদ। আমরা যদি আরেকটা বিষয় জানতে চাই, সেটি হলো এই যে চলমান যে একটা ক্রাইসিস চলছে বা ক্রিটিক্যাল একটা সিচুয়েশন চলছে, বিভিন্ন দেশে গভর্নমেন্টের পক্ষ থেকে জনগণকে বেশ কিছু সহযোগিতা, সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তো ইউকের ক্ষেত্রে ইউকের গভর্নমেন্ট হলো জনগণকে কি সুযোগ সুবিধা দিয়েছে এই ক্রাইসিসটা মোকাবেলার জন্য অথবা ক্রিটিক্যাল সিচুয়েশনটা মোকাবেলা করবার জন্য? জি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা জানি যে বর্তমান ওয়ার্ল্ডের একটা কনসেপ্ট আছে, সেটাকে বলা হয় ওয়েলফেয়ার স্টেট, মানে হচ্ছে মানুষের কল্যাণ সেখানে করা হয় আর কি, মডার্ন স্টেট। সো ইউকে কেও সেই সংজ্ঞার ভিতরে তুলনা করা হয়, এবং সরকার থেকে প্রথমেই ঘোষণা করা হলো যে এখানে আপনি জানেন বা দর্শকরা জানেন যে আমরা যারা এশিয়ান কমিউনিটি এখানে আছি, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, তাদের বড় সংখ্যক একটা মানুষ রেস্টুরেন্ট বিজনেস অথবা টেক ওয়ে বিজনেস এর সাথে জড়িত, আমাদের অনেক বড় সংখ্যক দেশি ভাইরা। তো প্রথমেই সরকার থেকে ঘোষণা করা হলো যে যাদের রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্ট বন্ধ হওয়ার কারণে তাদেরকে 25,000 পাউন্ডে একটা ভাতা বা এককালীন সাহায্য করা হবে আর কি। এটা ঋণ না, এবং এটা ফেরতও দিতে হবে না। প্রথমেই ঘোষণা করা হলো যাদের রেস্টুরেন্ট আছে তাদের কর্মচারীদের বেতন এবং তার যে ক্ষতি হচ্ছে, এই ক্ষতি বাবদ $25,000, 25,000 পাউন্ড তাদেরকে দেয়া হবে। ঠিক একইভাবে ঘোষণা করা হলো যে চ্যারিটি অর্গানাইজেশন যেগুলো আছে, যেহেতু চ্যারিটি অর্গানাইজেশনের ভিতরে মস্ক অথবা অন্যান্য ধর্মের যে উপাসনালয় গুলো আছে, সেইখানেও বেতন বাবদ 80% গভর্নমেন্ট কন্ট্রিবিউট করবে। মানে যে বেতন তাদের ওয়ার্কারদের দেয়া হতো, তার টোটাল 80% গভর্নমেন্ট প্রোভাইড করবে। ঠিক একইভাবে যারা টেক ওয়ে বিজনেস ছিল, যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকেও একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সরকার থেকে দিতে বলা হলো। ঠিক একইভাবে যারা সেলফ এমপ্লয়েড, মানে নিজেই নিজের পেশা নির্বাহ করে, তাদেরকে বলা হলো যে তোমার যে অন্যান্য মাসের যে ইনকাম, বিগত 3 মাসের তুমি যে ইনকাম করেছো, ওইটা যদি আমাকে দেখাতে পারো তোমার অ্যাকাউন্টে কত ছিল, তাহলে ওই পরিমাণ টাকা তোমাকে দেয়া হবে। অথবা তোমার বিগত 12 মাসের, 1 বছরের গ্রস যদি তুমি আমাকে দেখাও, তাহলে সেই অনুপাতে তোমাকে ওই সেম অ্যামাউন্ট সরকারের পক্ষ থেকে তোমাকে দেয়া হবে। তো যখন ফাইন্যান্সিয়াল একটা সিকিউরিটি গভর্নমেন্টের পক্ষ থেকে দেয়া হলো, এই সিকিউরিটি পাওয়ার কারণেও কিন্তু মানুষজন ঘরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেছে। এটাও একটা বিষয়, কারণ মানুষের যদি ফাইন্যান্সিয়াল সলভেন্সি না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মানুষের বাহিরে আসা বা কর্মে যুক্ত হওয়ার একটা প্রশ্ন আসে। যেহেতু গভর্নমেন্ট থেকে বলা হলো যে আমরা সব ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট তোমাদেরকে প্রোভাইড করব, সেই কারণেই মানুষজন প্যানিক কম হয়ে গিয়েছে এবং তারা ঘরে অবস্থান করেছে। ঠিক একইভাবে ধন্যবাদ। আমরা জি, ঠিক একইভাবে আরেকটা বিষয় যেটা আমি বলতে চাই এই সুযোগে, যে আমাদের এখানে প্রত্যেকটা শহরে সিটি কাউন্সিল আছে, এবং প্রত্যেকটা সিটি কাউন্সিল থেকে নিয়মিত তারা ফোন করে এবং তারা চিঠি পাঠায় যে কোনো রকম সমস্যা আমরা ফিল করছি কিনা। আমি নিজেও গত সপ্তাহে ফোন পেয়েছি, এবং ওখান থেকে বলা হয়েছে যে কোনো রকমের সাপোর্ট কাউন্সিলের পক্ষ থেকে আমার জন্য লাগবে কিনা। তো আমি বলেছি যে না, কোনো সাপোর্ট বা কোনো সাহায্য এই মুহূর্তে লাগবে না। এবং তারা বলেছে যে তুমি যদি চাও ফার্দার আমরা তোমার বাসায় আসতে পারি, অথবা তোমার যে কোনো ধরনের অসুবিধা হলে একটা নাম্বার দিয়েছে, এই নাম্বারে কল করলেই তারা তাদের সাহায্য বা যে কোনো ধরনের সাপোর্ট কন্ট্রিবিউশন তারা করবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলতে চাই, যে আপনারা জানবেন যে 999 এটা হচ্ছে ইউকের ইমার্জেন্সি সার্ভিস। যে কোনো সময়, নর্মাল সময় যদি ফোন করা হয়, তাহলে এইখানে ফোন করার সাথে সাথেই যদি আপনি কোনো ইনসিকিউরিটিতে থাকেন, তাহলে পুলিশ চলে আসবে। অথবা যদি আপনার হেলথ কোনো রিলেশন থাকে বা ইমার্জেন্সি সিচুয়েশনও থাকে, তাহলে অ্যাম্বুলেন্স চলে আসবে। এটা জরুরি সেবা। যখনই প্রাইমারিলি এই সংক্রমণটা বেড়ে গেল ইউকেতে, তখন ঠিক একইভাবে 111 এই নামে একটা ইমার্জেন্সি সার্ভিস চালু করা হলো, এবং যারা এই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছিলেন, তারা এই 111 নাম্বারে ফোন করলে তাদেরকে গাইডলাইন্স দেওয়া হচ্ছিল। এবং মূলত এখানে মানুষদেরকে পরামর্শ দেওয়া হচ্ছিল যে আপনি বাসায় অবস্থান করেন, বাসায় যদি 2 সপ্তাহ অবস্থান করেন, তাহলে আশা করা যায় যে আপনার এইটার অবস্থার কমে যাবে। এবং যাদের ইমার্জেন্সি অবস্থা ছিল তাদেরকে বিভিন্নভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে।
ধন্যবাদ। আমরা যদি এবার ইউকে থেকে একটু বাংলাদেশে আসি, সেটি হলো যে এই যে কোভিড-19 চলাকালীন সময়ে বাংলাদেশের মানুষ আসলে কিভাবে সাফারার হচ্ছে, কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? জি, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমি প্রথমে একটু ইঙ্গিত দিয়েছিলাম যে আপনারা জানবেন যে আমাদের ইউকে তে খুব প্রায় 6 লাখের মতো খুব বড় সংখ্যক একটা মানুষ এখানে বাংলা ভাষাভাষী। পাকিস্তানের কমিউনিটিও আছে, ইন্ডিয়ান কমিউনিটিও আছে, এবং এটাকে একটা মাল্টি ফেইথ বা মাল্টি কালচারাল সোসাইটি বলা হয়। তো এইখানে আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ আছি, বাংলাদেশ থেকে এসেছি, তার বড় একটা অংশ আমাদের সিলেট অঞ্চল থেকে মানুষরা এখানে এসেছেন, এবং ওনাদের ফ্যামিলি, ওনাদের থার্ড জেনারেশন, ইভেন ফোর্থ জেনারেশনও এখানে বসবাস করেন। তো বাংলাদেশের মানুষজন যারা এখানে আছেন, আমি যদি একটু ক্লাসিফাই করি, তাহলে একটা শ্রেণী থাকবে যারা অলরেডি এসছেন এবং তারা এখানে নাগরিকত্ব লাভ করেছেন। তারা মোটামুটি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হননি, আনলেস ফাইন্যান্স ফিজিক্যাল যে প্রবলেম গুলো আছে ওই বিষয়গুলো বাদে। এরপরের যে মানুষ যারা দীর্ঘদিন ধরে এখানে আছেন, যারা আনডকুমেন্টেড, যাদের পেপারস এখনো ক্লিয়ার হয়নি, এই শ্রেণীর মানুষরা একটু সমস্যায় পড়েছেন এই কারণে যে তারা যে এইখানে ইল্লিগাল অবস্থায় অবস্থান করছেন এবং তারা যে গোপনে কাজ করেন বিভিন্ন রেস্টুরেন্টে বা টেক ওয়েতে, এইটা তো গভর্নমেন্ট জানে না। তো যখন উনি এই অবস্থায় পড়লেন, তখন একদিকে রেস্টুরেন্ট বন্ধ, ঠিক অপরদিকে উনি গভর্নমেন্ট থেকে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিতে পারছেন না। তো এই কারণে একটা বড় সংখ্যক বাংলাদেশি ভাইরা এখানে এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়েছেন। ঠিক অপরদিকে যারা আনডকুমেন্টেড, তারা গভর্নমেন্টকে জানাতেও পারছেন না যে আমি এই সমস্যায় আছি, তুমি আমাকে যে কোনো ধরনের সেবা বা সার্ভিস আমাকে দাও। তারা এই দুই দিকের একটা সমস্যায় পড়েছেন। আবার কিছু ভাই আছেন যাদের ভিসার মেয়াদ শেষ হবে হবে অবস্থা, এমন সময় ছিলেন। তো এখন যেহেতু কার্যক্রম এক প্রকার বলা যায় আনঅফিসিয়ালি অফ বা সাসপেন্ডেড, এই কারণে অনেক ভাই খুবই টেনশনে আছেন, যেহেতু ভিসা ইস্যু একটা খুব গুরুত্বপূর্ণ, আমরা যারা বাইরে থাকি তাদের একটা বিষয়। আরেকটা সমস্যা হচ্ছে যে অনেক ভাই তারা বাংলাদেশে গিয়েছিলেন হলিডেতে, তারা দেশে ফেরার ক্ষেত্রে ডিলে হয়েছে, ফ্লাইট মিস হয়েছে, এই একটা দিক দিয়ে কষ্ট পেয়েছেন। স্টুডেন্ট ভাই যারা আছেন তারা টিউশন ফিস নিয়মিত ইউনিভার্সিটিতে পে করার ক্ষেত্রে একটা সমস্যা হয়েছে। যারা নতুন ইউকে তে এসেছিলেন রিসেন্টলি, যেটা আমি বললাম লাস্ট সেমিস্টারে, জানুয়ারি সেমিস্টারে অথবা গত সেপ্টেম্বরে, তারাও ইউকে পরিবেশের সাথে অ্যাডপ্ট করা অথবা ফার্দার যে পরীক্ষা বা অন্যান্য যে বিষয়গুলো ছিল, অনেকে নির্ভর করেছিলেন যে টিউশন ফিস পে করবেন কিছু কাজ করে, সেই কাজ যখন বন্ধ হয়ে গেল, সামগ্রিকভাবে বাংলাদেশি ভাইরা এই মানে আনএক্সপেক্টেড সিচুয়েশনের কারণে বেশ কিছুটা কষ্টের মুখে পড়েছেন। এবং তারপরেও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেহেতু এখানে সকলেই মিলে বাংলাদেশি আমরা যারা থাকি, সকলের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে এবং একে অন্যকে সাহায্য করা, খোঁজ খবর নেয়া, এই পরিবেশ থাকার কারণে হয়তো ক্রাইসিসটা আমরা কিছুটা হলেও উতরাতে পেরেছি। তারপরেও ওভারঅল বাংলাদেশি ভাই এবং বোনেরা আমরা যারা আছি, আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। ধন্যবাদ জানাচ্ছিলেন বাংলাদেশি যারা ইউকে তে আছেন তাদের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের খালিদ ভাই। খালিদ ভাই, আমরা যদি একটু একেবারে শেষের দিকে চলে আসছি, আমরা যদি শেষে আপনার কাছে জানতে চাই যে এখন তো রমজান মাস চলছে, মুসলমানদের একটি বড় অনুষ্ঠান, ধর্মীয় ইবাদত বা যাই বলি না কেন, যদিও বাংলাদেশে সবাই ম্যাক্সিমাম মানুষ মুসলমান হওয়ার কারণে এখানে একটা কালচারের মধ্যে একটা ভাবে গড়ে উঠছে, কিন্তু সেখানে তো মুসলিমরা সংখ্যালঘু। এক, দুই নাম্বার হলো এখনকার এই চলমান সিচুয়েশন, এই পরিস্থিতিতে আসলে আহ রমজান বা রোজা কিভাবে মুসলমানরা উদযাপন করছে বা আপনারা উদযাপন করছে? জি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কামরুল ভাই আপনি উত্থাপন করেছেন। আমরা জানি যে মুসলিম হিসেবে রমজান মাসটা আমাদের সকলের জন্য মুসলিম হিসেবে খুবই একটা আকর্ষণীয় একটা মাস, এবং এই মাসকে আমরা যারা মাল্টি ফেইথ বা মাল্টি কালচারাল সোসাইটিতে বসবাস করি, এখানে এই মাসটাকে এক ধরনের উৎসব আকারে পালন করা হয়। এবং এই মাস যখন আসে তখন বিভিন্ন ধর্মের মানুষজন একসাথে, আমরা আমাদের ইসলামিক সেন্টার গুলোতে আমরা একসাথে ইফতার গ্রহণ করি, আমরা অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে আমরা ইনভাইট করি, তারা আমাদের সাথে আসে। খুব সুন্দর একটা আন্তঃধর্মীয় সম্প্রীতিমূলক সমাজ এখানে অবলোকন করা যায়। ঠিক এই বছর এর কিছুটা ব্যতিক্রম হচ্ছে, কারণ আমি যেটা আগেই বললাম যে যখনই লকডাউনের ঘোষণাটা আসলো ফ্রম দ্য প্রাইম মিনিস্টার, তার পরের দিন সকাল থেকেই সকল মস্ক
ইনক্লুডিং এনি আদার ফেইথ অর এনি আদার স্কুল অফ থট, সব কিছুকে বাদ দিয়ে রিসপেক্টিভ অফ এনিথিং সকল মস্ক এটা একবারে বন্ধ হয়ে গেল। এইখানে যেটা আমরা বাংলাদেশে লক্ষ্য করেছি যে বিভিন্ন ধরনের মতামত দেয়া হয়েছে, বন্ধ হবে কি হবে না, এই যে ডিলে করা হয়েছে। ইউকেতে ওই প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই সঙ্গে সঙ্গে মসজিদগুলো বন্ধ হয়ে যায় এবং প্রত্যেকটা মসজিদ থেকেই ঘোষণা দেয়া হয় যে মসজিদ এই কারণে বন্ধ হয়ে আছে। তো রমজান এবার পালিত হচ্ছে একটু অন্যভাবে। তবে সরকার থেকে রমজান যেদিন শুরু হয় ওই দিন সন্ধ্যাবেলা প্রত্যেকটা ইসলামিক সেন্টারের যারা অথরিটি আছে বা কমিটি আছে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং বলা হয়েছে যে যেহেতু এই অবস্থা চলছে, তোমরা আসলে এখন কি চাচ্ছ, তোমাদেরকে আমরা আর অন্য কিভাবে সাহায্য করতে পারি, অথবা তোমরা যেহেতু এই প্রেয়ার মসজিদে যেটা রাত্রে আমরা তারাবির নামাজ বলে থাকি, এইটা যেহেতু অনুষ্ঠিত হচ্ছে না বা অনুষ্ঠিত করা যাচ্ছে না, এই জন্য তোমাদের প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করছি এবং তোমাদেরকে যে কোনো ধরনের সাহায্য আমরা করতে প্রস্তুত। সরকার থেকে এরকম সাপোর্ট দেয়া হয়েছে। তো এখন রমজান এইবার এখানে ইংল্যান্ডে একটু অন্যভাবে পালিত হচ্ছে। তবে একটা গুরুত্বপূর্ণ বা পজিটিভ বিষয় হচ্ছে যে আমাদের মুসলিম ভাই বোনেরা যারা এখানে আছেন তারা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বাসাকেই একটা একটা ছোট্ট ছোট্ট মসজিদ হিসেবে রূপান্তরিত করেছেন এবং তারা তাদের ছেলে মেয়ে সহ অন্যান্য সময় হয়তো তারা খুব ব্যস্ত থাকতেন, তারা এই সময়ে তাদের সন্তানদেরকে, ফ্যামিলি মেম্বার্সদেরকে সময় দিচ্ছেন এবং একসাথে খুব সুন্দরভাবে তারা রমজান পালন করছেন। ঠিক আরেকভাবে অন্যান্য সময় যখন আমাদের ইফতারের দাওয়াত থাকতো আমাদের প্রতিবেশীর বাসায় বা অন্যান্য বাসায়, এইবারও ঠিক একইভাবে ইফতারের যে সামগ্রী এটা বিতরণ করা হচ্ছে। তবে বাসায় গিয়ে ফিজিক্যালি আমরা অ্যাটেন্ড করছি না, বরঞ্চ আমরা দরজা থেকে আমরা তাদেরকে ইফতার সামগ্রী দিয়ে আমরা চলে আসছি, এরকম একটা বিষয় হচ্ছে। তবে সামগ্রিকভাবে আমরা মুসলিম ভাই বোনেরা যারা এখানে আছেন তারা মসজিদে না যাওয়ার কারণে, না যেতে পারার কারণে মানসিকভাবে খুবই মর্মপীড়ায় আছেন। তবে ঠিক আবার অন্য দিক থেকে অন্য ভাইয়ের সেফটির জন্য বা গভর্নমেন্ট যে নোটিফিকেশন, এই কারণে তারা এটাকে মেনে নিয়েছেন এবং এই লকডাউনের ভিতরে ওনারা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে রমজানের সিয়াম সাধনা পালন করে যাচ্ছেন। আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যে অনেক ভাই ইংল্যান্ডের এখান থেকে এই বছর হজের জন্য ওনারা বুকিং দিয়েছিলেন। আপনারা জানেন যে হজের জন্য আগের থেকে বুকিং দিতে হয়। তো ওনারা হজে যেতে পারবেন কি পারবেন না এই বিষয়ে এখনো একটা ডিলেমাতে আছেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে সামার যে ভ্যাকেশন হয়, হলিডে, তখন অনেক মানুষ প্রবাস থেকে বাংলাদেশে ছুটি কাটানোর উদ্দেশ্যে যান। বিশেষ করে একটা বড় সংখ্যক মানুষ বাংলাদেশ থেকে আহ, ইংল্যান্ড থেকে বাংলাদেশে যান। তো সেই সূত্র ধরে অনেক ভাই বোনেরা ওনারা ফ্লাইট বুকিং করেছিলেন বাংলাদেশে হলিডে যাওয়ার জন্য, সব প্ল্যান প্রোগ্রাম রেডি ছিল। তো যেহেতু হঠাৎ করে সবকিছু বন্ধ হয়ে গেল, ওনারাও এক ধরনের টেনশনের ভিতরে সময় কাটাচ্ছেন। আরেকটা বিষয় লক্ষণীয় যে আমরা দেখেছি যে কিছুদিন আগে এই লকডাউনকে কেন্দ্র করে বা এই সংক্রমণকে কেন্দ্র করে ধর্ম এবং বিজ্ঞান এই বিষয়টাকে একটা মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর ব্যর্থ চেষ্টা করা হয়েছিল। এখানে বিষয় হচ্ছে যে ধর্ম সবসময় প্রগতির কথা বলে, যে কোনো ধরনের প্রগতিশীলতার সাথে প্রগতিশীল চিন্তা, প্রগতিশীল কাজকর্ম, অন্য যে কোনো ধর্মের মানুষকে কটাক্ষ না করে, আঘাত না করে, সহিষ্ণুতার সাথে টলারেন্সের মাধ্যমে সব ধরনের মানুষ মিলে থাকাটাই কিন্তু ধর্মের একটা অন্যতম প্রিন্সিপাল। এবং বিজ্ঞান কিন্তু ধর্মের জন্য সহায়ক। এবং আমরা জানি যে পৃথিবীতে মুসলমানদের বিজ্ঞানের ক্ষেত্রে যত অবদান, সেই অবদানের কারণেই কিন্তু বর্তমানে যত কিছু আবিষ্কার হচ্ছে, সে আবিষ্কারের ধারা ক্রমধারা লিগ্যাসি মেনটেন হচ্ছে। এই জন্য সংক্রমণকে কেন্দ্র করে ধর্ম এবং বিজ্ঞানকে একটা বিষয়কে অপর একটা বিষয়ের মুখোমুখি করা, এটা কোনো মতেই আহ, মানে প্রশংসনীয় কোনো কাজ না। আর সর্বশেষ একটা বিষয় যেটা আমি খুবই প্রশংসনীয় আমি দেখেছি, যেটা হয়তো বাংলাদেশে অনুপস্থিত, খুব খারাপ নজির বাংলাদেশে আমরা স্থাপন করেছি। এইখানে আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন যে এনএইচএস কর্মচারী যাদেরকে বলা হয় ফ্রন্ট লাইন ওয়ার্কার, যারা এনএইচএস এ কাজ করেন, ডক্টর, নার্স, সাপোর্ট ওয়ার্কার, তাদেরকে কিন্তু সমাজে খুব সম্মানের সাথে এবং স্পেশাল প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এবং আপনারা দেখেছেন যে প্রতি সপ্তাহেই সন্ধ্যা 7টায় বা 8টার সময় মানুষজন রাস্তায় বের হয়ে ইভেন ঘরের বাসা থেকে তাদের জন্য হাততালি দেওয়া হয়। এটা জাস্ট তাদেরকে এনকারেজ করার জন্য, তাদেরকে সম্মান দেখানোর জন্য। আমরা কিন্তু এর বিপরীত অবস্থা বাংলাদেশে লক্ষ্য করেছি যে আমরা যারা
ডক্টরস আছেন, নার্স আছেন, তাদেরকে আমরা সামাজিকভাবে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন বিভিন্ন জায়গায় হতে হয়েছে। এটা খুবই একটা ডিসকারেজিং সিচুয়েশন। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে বাস সার্ভিস আছে, পাবলিক ট্রান্সপোর্ট, সেইখানে সামনে যে একটা লাইটিং থাকে যে এই বাস যে রুট এখান থেকে ওখানে যায়, ওই যে রুটের জায়গা ওইখানে কিন্তু লেখা যে থ্যাংক ইউ এনএইচএস। মানে হচ্ছে এনএইচএস এই যে গুরুত্বপূর্ণ সময়ে তাদের মানুষদেরকে যে সার্ভিস দিচ্ছে, এই কারণে সম্মান বা স্বীকৃতি স্বরূপ এই কাজটা করা হয়েছে। ঠিক একইভাবে ইংল্যান্ডে নর্মালি কোনো ধরনের ব্যানার ফেস্টুন দেখা যায় না, কিন্তু এই সময় আমরা দেখলাম যে রাস্তার মোড়ে মোড়ে থ্যাংক ইউ এনএইচএস এইভাবে লিখে মানুষজন ব্যানার টানিয়েছে, যাতে যারা এই গুরুত্বপূর্ণ সিচুয়েশনে যারা মানুষকে সাহায্য করছে, বিশেষ করে শারীরিক সেবা দিচ্ছে, তাদেরকে রিকগনাইজ করার জন্য, তাদেরকে সম্মান দেখানোর জন্য। ঠিক এর বিপরীত অবস্থা আমরা বাংলাদেশে দেখেছি। তো এইখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা যেন এই ক্রিটিক্যাল সিচুয়েশনে সকল দল মত এর ঊর্ধ্বে উঠে যেন আমরা ন্যাশনাল ক্রাইসিসে সকলে একত্রে যে কোনো বিপদে মানুষের সামনে এগিয়ে আসতে পারি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক একইভাবে আমরা ত্রাণের বিষয়ে যে আহ, অসামঞ্জস্যতা অথবা যে ঘাটতি আমরা দেখেছি, সমন্বয়হীনতা দেখেছি, এটা যেন ভবিষ্যতে না হয়। ঠিক একইভাবে আমরা ত্রাণ লুটপাট বা ঠিক মতো বন্টন না করার যে সমন্বয়হীনতা আমরা লক্ষ্য করেছি, এটাও মোটেও কাম্য না। ঠিক একইভাবে প্রবাসী মানুষদেরকে প্রাথমিকভাবে আমরা দেখেছি যে সামাজিকভাবে কিছুটা সিকিউরিটিহীনতা অথবা সম্মানহানির বিষয় ঘটেছে, এটাও আমাদের জন্য কাম্য না। টোটাল আজকে আমরা আলোচনা থেকে একটা মেসেজ নিতে পারি যে যখন ক্রিটিক্যাল সিচুয়েশন হয় বা ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় এরকম সিচুয়েশন, তখন যেন আমরা মানুষকে হেল্প করার চেষ্টা করি এবং রাষ্ট্রীয়ভাবে যেন একটা সমন্বয়, রাষ্ট্রীয় যে একটা অথরিটি আছে, এইটা যেন মানুষের ভিতরে দৃশ্যমান হয়, এমন একটা শিক্ষা কিন্তু এই বর্তমান যে কোভিড-19 এটা আমাদেরকে দিয়ে গেল। এই মেসেজটা আমরা যত দ্রুত অ্যাডপ্ট করতে পারবো আমাদের ভিতরে, বিশেষ করে দেশীয় পর্যায়ে, ততই বোধহয় আমরা আমাদের দেশ বাংলাদেশ দেশ হিসেবে বিশ্বের বুকে আরো দ্রুত নিজেদের মর্যাদা রক্ষা করতে পারবো, মর্যাদা প্রতিষ্ঠা করতে পারবো। এবং আজকের এই অনুষ্ঠানে আমাকে কিছু কথা বলার জন্য বা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আবারও কামরুল হাসান ভাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং ঠিক একইভাবে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে দেখলেন এবং শুনলেন, আপনাদের সময়ের জন্য, আপনাদের আগ্রহের জন্য আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। খালিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত চমৎকার করে আমাদের ভিউয়ার্সদের জন্য বলেছেন ইউকের টোটাল সিচুয়েশন এবং এখনকার আপডেট সর্বশেষ। খুব হার্ট টাচিং কিছু কথা বলেছেন। আসলে এগুলো নিয়ে আমাদেরও মনে খুব ব্যথা আছে। আমরা আশা করছি আমাদের মানুষগুলো এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করবে, অথরিটি শিক্ষা গ্রহণ করে আগামী দিনগুলোতে সুন্দরভাবে সবাই সবার ভূমিকাটা পালন করবে, সেই প্রত্যাশা আমরা করছি। তো খালিদ ভাই, আপনাকে আমরা ধন্যবাদ জানিয়ে আজকে দর্শক ভিউয়ারদের থেকেও আমরা বিদায় নিতে চাই। ভিউয়ার্স, আসলে আমরা আমাদের এই আলোচনাগুলো এই জন্যই যে আমরা আশা করছি এই ভালো দিকগুলো যেখানে যেখানেই রয়েছে, আমরা সেই জায়গা থেকে ভালো দিকগুলো যেন আমরা গ্রহণ করতে পারি এবং আমাদের বা মধ্যে যে মন্দ দিকগুলো আছে আমরা সেগুলো যেন অ্যাভয়েড করতে পারি। এবং আমরা যে বাংলাদেশের ব্যাপারে স্বপ্ন দেখি, একটা ওয়েলফেয়ার স্টেটের ব্যাপারে, একটা কল্যাণমূলক রাষ্ট্রের ব্যাপারে, একটা সুন্দর রাষ্ট্রের ব্যাপারে, যে রাষ্ট্রের সামগ্রিক ব্যবস্থাপনার বিষয়ে আমরা সবাই স্যাটিসফাইড থাকবো, সবাই খুশি থাকবো। আমি ইতিপূর্বে বলেছিলাম যে ভুটানে হ্যাপিনেস মিনিস্ট্রি আছে, যেখানে জনগণ কিভাবে সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, সেরকম নিয়ে সেই মন্ত্রণালয় কাজ করছে। এবং সেখানের ম্যাক্সিমাম মানুষ, প্রায় 90% মানুষ রাষ্ট্রের সামগ্রিক কার্যক্রমের ব্যাপারে খুশি। আমরাও প্রত্যাশা করছি বাংলাদেশে সেরকম একটি সিচুয়েশন তৈরি হবে ইনশাআল্লাহ। তো সেই প্রত্যাশা রেখে এবং আজকের এই লাইভ অনুষ্ঠানটি আপনার বন্ধুদের জন্য শেয়ার করার আমন্ত্রণ রেখে, দেখার আমন্ত্রণ রেখে খালিদ ভাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ যেন আমাদের গোটা বিশ্বকে এবং মানুষকে, সকল মানবতাকে এই সংকট থেকে মোকাবেলা খুব দ্রুত যেন মোকাবেলা করতে পারি, সমাধান হতে পারে, ওভারকাম হতে পারি, সেই দোয়া রেখে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।